আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের আহ, আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা প্রস্তুতির লেকচার নাম্বার 9। তো আজকে আমরা শিখব হচ্ছে ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। আমরা তিনটা ক্লাস নিয়েছি হিসাব বিজ্ঞানের উপরে। প্রথম ক্লাসটা ছিল হচ্ছে গিয়ে আমাদের কস্ট অফ গুডস সোল্ডের উপরে। দ্বিতীয় ক্লাসটা ছিল হচ্ছে গিয়ে আমাদের ট্রায়াল ব্যালেন্স বা রেও মিল, এবং সেই সাথে হচ্ছে রেশিও অ্যানালাইসিস বা আনুপাতিক বিশ্লেষণ এর উপরে। এবং তৃতীয় ক্লাস আজকে সেটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের উপরে। তো আজকে আমরা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের বিভিন্ন বিষয়, সেই সাথে আমরা তিনটা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের দেখব, এবং সেই সাথে মোটামুটি তিনটা বা চারটা হোমওয়ার্ক থাকবে। তো সেগুলো আপনারা করবেন এটাই আশা করছি। আমরা প্রথমে ইনকাম স্টেটমেন্টের ইন ডিটেইলে আসলে ইনকাম স্টেটমেন্টের মধ্যে কি কি ধরনের আইটেমগুলো থাকে এবং সেই আইটেমের আসলে কাজগুলো কি কি, তো সেই বিষয় নিয়ে আমরা কিছু কথা বলবো। দেন আমরা ব্যালেন্স শিটের আসলে কি কি আইটেমগুলো থাকে, সেই আইটেমগুলো আসলে কোনটা কোন পাশে থাকে এবং সেটা কি ডেবিট পাশে না ক্রেডিট পাশে, তো সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমরা প্রথমে ইনকাম স্টেটমেন্টের যদি আমরা দেখি, আমি এখানে একটা এবিসি লিমিটেডের একটা যে কোনো একটা ইনকাম স্টেটমেন্টের আসলে আহ, লাভ ক্ষতি এবং অন্যান্য আয় বিবরণীর মধ্যে যে যে আইটেমগুলো থাকে পার্টিকুলার্সের মধ্যে আপনি সেই আইটেমগুলো পাবেন, এবং সেই আইটেমগুলোর নিয়েই আসলে আমাদেরকে কাজ করতে হবে। তো প্রথমে আমরা ইনকাম স্টেটমেন্টের মধ্যে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আমরা রেভিনিউ পাবো, কস্ট অফ গুডস সোল্ড পাবো বা কস্ট অফ সেলস যেটাকে বলে, যে নামেই হোক না কেন, অথবা বিক্রিত পণ্যের ব্যয় নামেও যদি থাকে তাহলে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। আয় থাকবে, তার থেকে যদি আমি বিক্রিত পণ্যের ব্যয় বা দ্য কস্ট অফ গুডস সোল্ড যদি বিয়োগ করি তাহলে আমরা গ্রস প্রফিট বা মোট লাভটা পাই। সেখান থেকে আমরা অন্যান্য আয় এবং ডিস্ট্রিবিউশন কস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং আদার অন্যান্য এক্সপেন্স যদি আমাদের থাকে, তাহলে এই সবগুলো গ্রস প্রফিট থেকে বিয়োগ করার পরেই আমরা অপারেটিং প্রফিট পাই বা পরিচালন মুনাফা নামে যে মুনাফাটা থাকে, অথবা এটাকে ইবিআইটি নামেও আমরা জানি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। তো এই নামে আমরা আসলে পাই। তো সেখান থেকে আমরা ফাইন্যান্স ইনকাম এবং ফাইন্যান্স কস্ট, দ্যাট মিন্স আমার যদি কোনো বিনিয়োগের কারণে যদি কোনো সুদ যদি আমি পেয়ে থাকি তাহলে সেটা হচ্ছে ফাইন্যান্স ইনকাম নামে আসে, অথবা যদি আমি কোনো লোনের এগেনস্টে কোনো ইন্টারেস্ট যদি পে করে থাকি, যদি কোনো সুদ পে করে থাকি তাহলে সেটা ফাইন্যান্স কস্ট নামে হচ্ছে গিয়ে আসে। তো এই দুটার যোগ বিয়োগ করার পরে, এবং সেই সাথে আরও একটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে যে অ্যাসোসিয়েট এন্টিটির, আমার যদি কোথাও কোনো প্রতিষ্ঠানে যদি আমি বিলো 50%, 50%-এর নিচে যদি আমি কোনো কোম্পানির যদি শেয়ার কিনে থাকি, তো সেই শেয়ার কেনার মাধ্যমে আমি যে প্রফিট বা লাভ বা লস করি সেটাও এই জায়গাতে আসে। সহযোগী প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতির অংশ যেটা আছে 11 নম্বরে। তো সেইটাকে যোগ বিয়োগ করার পরে আমরা কর পূর্ব মুনাফা, দ্যাট মিন্স প্রফিট বিফোর ট্যাক্স, আমরা সেখানে পেয়ে থাকি। তো এই প্রফিট বিফোর ট্যাক্স বা কর পূর্ব মুনাফার থেকে যদি আমরা আয় করে ইনকাম ট্যাক্স এক্সপেন্স ফর দিস ইয়ার, এই বছরের জন্য যে ইনকাম ট্যাক্স এক্সপেন্সটা যেটা আমরা করছি বা আমরা ধারণা করছি, তো সেই ইনকাম ট্যাক্স এক্সপেন্স বিয়োগ করার পরেই আমরা নিট এই বছরের মুনাফাটা আমরা পেয়ে থাকি। তো আমরা এখানে যদি কিছু কিছু জিনিস যদি আমরা দেখি যে আসলে প্রশাসনিক খরচ বলতে আসলে আমরা কি বুঝাইছি, 6 নাম্বার বিতরণ খরচ এবং অন্যান্য আয়। আসলে অন্যান্য আয় বলতে আমরা কি বুঝাচ্ছি, 4 নাম্বারে যে 4 নাম্বার সিরিয়ালে যে জিনিসটা আছে, আমরা 1 এবং 2 নাম্বার সিরিয়ালে যেটা আছে সেটা আমরা অলরেডি অনেকবার আলোচনা করেছি। তো 3 নাম্বার হচ্ছে গিয়ে আমাদের মোট লাভ, এটা কি কিভাবে আসে। 4 নাম্বারে অন্যান্য আয়, আসলে অন্যান্য আয়টা কিভাবে আসে, সেটা আসতে পারে হচ্ছে গিয়ে কি যে আপনার সাধারণ আপনার বিজনেস ইনকাম, এবং আপনি কোথাও হচ্ছে গিয়ে একটা ফ্ল্যাট কেনা আছে, সেই ফ্ল্যাটের থেকে যদি ঘর ভাড়া পান এটা আপনার অন্যান্য আয়, অথবা আপনি কোথাও যদি আপনি কোনো লাইসেন্সিং কিনে থাকেন, যেমন রয়্যালিটি আয় যেটাকে আমরা বলছি, যেটা অপরিচালন কার্যক্রম থেকে অর্জিত লাভ বা আয়। দ্যাট মিন্স আপনি ওই বিজনেসটা পরিচালনা করেন না, মানে আপনি ওই এরিয়াতে আপনার কোনো কার্যক্রম নাই, আপনি কোথাও কোনো
পরিচালনা করেন না, মানে ওটা কোনো পরিচালনযোগ্য কোনো বিজনেস বা হচ্ছে গিয়ে কোনো এন্টিটি না। তো সেই জায়গা থেকে যদি আপনি কোনো আয় যদি পেয়ে থাকেন, তাহলে সেই আয়টাই আপনার হচ্ছে গিয়ে অপরিচালন আহ, কার্যক্রম থেকে অর্জিত লাভ বা আয়, যেটাকে আমরা আদার্স ইনকাম নামে হচ্ছে গিয়ে সেটাকে আমরা এখানে যোগ করব। দেন বিতরণ খরচ। বিতরণ খরচ বলতে আসলে কি বোঝাচ্ছে? ডিস্ট্রিবিউশন কস্ট। তো সেটা আমরা এখানে ব্যাখ্যাগুলো একটু আপনাদের আপনাদের বোঝার জন্যই ডিটেল আকারে দিয়েছি। সেটা হচ্ছে যে পণ্য বিক্রয় বা তা গ্রাহকের কাছে পৌঁছে দেয়া বা বিতরণের খরচসমূহ, মানে আপনি গ্রাহক পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, যে আপনার কোম্পানি থেকে গ্রাহক পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যে খরচগুলো হয়ে থাকে, দ্যাট মিনস ডিস্ট্রিবিউশনের জন্য যে খরচটা হয়ে থাকে, দিস ইজ কল্ড ডিস্ট্রিবিউশন কস্ট। আচ্ছা, প্রশাসনিক খরচ এই জায়গাটা বলতে কি হয়? আমার অফিস পরিচালনার জন্য যে খরচ আছে, আমার ফ্যাক্টরি পরিচালনার জন্য যে যে খরচ আছে, আমার যে ইউটিলিটি বিলগুলো আছে, আমার ইউটিলিটি বিল বলতে আমরা ইলেকট্রিসিটি বিল, আমরা পানির বিল, গ্যাসের বিল, অথবা ইন্টারনেটের বিল, অথবা আমরা হচ্ছে গিয়ে কনভেন্স যেগুলো আমরা করি, যে ধরনের আমাদের যাতায়াত খরচ হয়, তো এই কনভেন্সগুলো যেগুলো অফিস পরিচালনার জন্য হয়, আমাদের যে এন্টারটেনমেন্ট খরচ হয়, এন্টারটেনমেন্ট বলতে আমরা যে অফিসে খাওয়া দাওয়া করি বা বিভিন্ন সময় আমাদের মিটিংয়ের সময় আমাদেরকে খাবার দাবার প্রোভাইড করে, অথবা কোনো কোনো অফিসে সকাল বিকাল নাস্তা প্রোভাইড করে। তো এই খরচগুলো যে হয়, মানে ব্যবস্থাপনা সংক্রান্ত যে খরচগুলো হয়, সেটাই হচ্ছে প্রশাসনিক খরচ। অন্যান্য খরচের মধ্যে কি হতে পারে? অন্যান্য খরচের মধ্যে আসতে পারে যে আমার হচ্ছে গিয়ে কিছু, আমার পণ্য বিক্রয় করতে গেলে যে আমরা কিছু আহ, মূল্য হ্রাস করে থাকি, অথবা আমার কোনো ধরনের কোনো ক্ষতি হয়ে গেল, দ্যাট মিনস আমার লস্ট ফ্রম ফায়ার হয়ে গেল। আমি কিছুক্ষণ পরে আমরা এই ধরনের অঙ্ক করব, সেই জন্যই আমি এই উদাহরণটা টানছি। যে লস ফ্রম ফায়ার থেকে যদি আমার কোনো লস হয়, তাহলে আমি সেটা কোথায় দেখাবো? সেটা এই অন্যান্য খরচের এই অংশে দেখাবো। তাহলে আমরা সেখান থেকে পরিচালন ব্যয়টা পেয়ে যাব। তো আমি এর আগে ফাইন্যান্স ইনকাম কিভাবে করব সেটাও আমি বলে দিয়েছি, ফাইন্যান্স কস্ট আমি কিভাবে পাবো সেটাও বলে দিয়েছি। সহযোগী প্রতিষ্ঠানের লাভ, দ্যাট মিনস শেয়ার অফ প্রফিট অফ অ্যাসোসিয়েটস অর লস, শেয়ার অফ লস অফ অ্যাসোসিয়েটস, দ্যাট মিনস অ্যাসোসিয়েট কোম্পানি, মানে আমার কোম্পানি অন্য কোনো কোম্পানির বিলো 50% কিনে ফেলেছে। দ্যাট মিনস আমি এবিসি কোম্পানির মালিক, আমি যদি ডিইএফ কোম্পানির হচ্ছে গিয়ে বিলো 50% যদি আমি কিনে ফেলি, তাহলে সেই ক্ষেত্রে এই কোম্পানির যে বাৎসরিক লাভ বা লস হয়, সেই লসের একটা অংশ আমি যেহেতু 40%-এর মালিক, 30%-এর মালিক, 25%-এর মালিক, 15%-এর মালিক, ওই 15% যদি আমি 100 টাকা লাভ করি, তাহলে 15% 15 টাকা আমার এখানে লাভ হিসাবে আসবে। যদি আমি 100 টাকা লস করি, তাহলে 15 টাকা এই লসের এই অংশে আসবে। তাহলে কর পূর্ব মুনাফাটা এরপরে আমরা যোগ বিয়োগ করলে কর পূর্ব মুনাফা, দ্যাট মিনস প্রফিট বিফোর ট্যাক্সটা আমরা পেয়ে যাই। আর ইনকাম ট্যাক্স এক্সপেন্স, সেটা হচ্ছে চলতি অ্যান্ড বিলম্বিত কর দায়। এই জায়গাটা আমাদের খুব ইম্পর্টেন্ট। হয়তো আমরা কোম্পানিতে যখন আমরা কাজ করব, তখন আমরা ডেফার্ড ট্যাক্স নামে একটা ট্যাক্স পাবো। যদিও এই মুহূর্তে আমাদের তো আসলে টার্গেটটা হচ্ছে আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষাটাতে পাশ করার জন্য। তো সেই জায়গাতে আমরা এই ডিটেলটা আসলে জানার খুব একটা প্রয়োজন নাই। যদি আপনাদের, আমি আবারও বলতেছি যে যদি আপনাদের কোনো একটা অংশে ডিটেল জানার প্রয়োজন হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা ডিটেলটা আমাকে মেসেজ করে রাখবেন। আমি যে কোনো একটা ক্লাসে আপনাদের এই ডিটেলটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এরপরে ইনকাম ট্যাক্স এক্সপেন্সটা বাদ দিলে আমরা করমুক্ত নিট মুনাফাটা পাই। সেই সাথে এইবার আমরা ইনকাম ট্যাক্সের পরে আমাদের ছিল হচ্ছে ব্যালেন্স শিট, বা আমরা ইনকাম ট্যাক্স, মানে আয় বিবরণী বলি, ইনকাম স্টেটমেন্ট বলি, লাভ ক্ষতি বিবরণী বলি, যে নামেই আসুক না কেন, সেটা ইনকাম ট্যাক্স এক্সপেন্স। এবং এই কয়েকটা লাইন, দ্যাট মিনস আপনি যদি ইনকাম স্টেটমেন্ট করতে যান, তাহলে আপনাকে কমপক্ষে 4টা বা 5টা লাইন আপনাকে অ্যাটলিস্ট জানা লাগবে। একটা হচ্ছে রেভিনিউ, আপনারা যদি কেউ পারেন একটু লিখে নিতে পারেন, সেটা হচ্ছে রেভিনিউ, কস্ট অফ সেলস, গ্রস প্রফিট, ডিস্ট্রিবিউশন কস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, অপারেটিং প্রফিট, ফাইন্যান্স কস্ট, ইনকাম ট্যাক্স এক্সপেন্স, নেট প্রফিট। দ্যাট মিনস এই 8 বা 9টা আইটেম, এই 9টা আইটেমের মধ্যেই আপনাদের হচ্ছে ইনকাম ট্যাক্স বিবরণী হয়ে যাবে অ্যাজ পার আইএস এবং আইএফআরএস অনুযায়ী। দ্যাট মিনস আইএস এবং আইএফআরএস বলতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে আমাদের অ্যাকাউন্টিং পলিসি এবং প্রসিডিউর আছে, সেই অনুযায়ী এইটুকুর মধ্যেই, মানে এই 9টা আইটেম যদি আপনি প্রপারলি, এর মধ্যে যদি আপনি আপনার খরচ এবং আয় ব্যয়গুলো যদি রাখতে পারেন, তাহলেই আপনার ইনকাম ট্যাক্স ইনকাম
ইনকাম স্টেটমেন্ট আপনার হয়ে যাবে। তো এরপরে আমরা একটু আর্থিক অবস্থা বিবরণী, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন অথবা ব্যালেন্স শিট অথবা অ্যাসেট লাইবিলিটিস যে নামেই আসুক না কেন সেই নামেই আপনারা এটাকে আর্থিক অবস্থার বিবরণী, দ্যাট মিনস অ্যাজ পার IFRS অনুযায়ী স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন নামেই এখানে আসলে আসে। আর্থিক অবস্থার বিবরণীও যদি কথাটা লেখা থাকে তাহলেও এটা ব্যালেন্স শিট, আর যদি স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন আসে তাও এটা ব্যালেন্স শিট। যদি সম্পদ এবং দায় মালিকানা সত্ত্বের বিবরণীও যদি চায় তাহলে সেটাও হচ্ছে ব্যালেন্স শিট। এই তিনটা জিনিস পুরোটাই হচ্ছে ব্যালেন্স শিটের আইটেম। তো এই ব্যালেন্স শিটের মধ্যে আসলে সম্পদের মধ্যে আমরা দুই ধরনের সম্পদ পেয়ে থাকি সাধারণত, কারেন্ট অ্যাসেট এবং নন কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের মধ্যে বেশ কিছু জিনিস, অ্যাটলিস্ট কমপক্ষে তিনটা জিনিস এখানে থাকেই, কমপক্ষে তিনটা জিনিস এখানে থাকবেই। কারেন্ট অ্যাসেটের মধ্যে কমপক্ষে তিনটা জিনিস থাকবে। একটা জিনিস হচ্ছে গিয়ে আমার রিসিভেবল, একটা হচ্ছে ইনভেন্টরি, একটা হচ্ছে ক্যাশ। এই তিনটা জিনিস কারেন্ট অ্যাসেটে অবশ্যই থাকবে। এই তিনটা জিনিসের বেশি থাকতে পারে, এই তিনটা জিনিসের কম থাকার সুযোগ খুব কম। নগদ টাকা আপনার কাছে 5 টাকা হইলেও থাকবে আপনার ব্যাংক ব্যালেন্সে, তার মানে আপনি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আপনার কাছে থাকতেছে। আপনি যে বিক্রয় করতেছেন সেই বিক্রয় থেকে অবশ্যই কিছু না কিছু আপনার ক্রেডিট থাকবে। এই ক্রেডিটটাই হচ্ছে রিসিভেবল। আর আপনার কাছে কিছু মজুত পণ্য অবশ্যই থাকবে যেটা আপনার ইনভেন্টরি হিসাবে আপনার গণ্য হবে। তাহলে এই তিনটা জিনিস অবশ্যই থাকবে। তার সঙ্গে আপনার থাকতে পারে শর্ট টার্ম কিছু ইনভেস্টমেন্ট থাকতে পারে। আমি একটু আগে যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই যে অন্যান্য আয় যেটা আসবে, এই অন্যান্য আয় 4 নম্বরে অন্যান্য আয়টা আসবেই হচ্ছে এই যে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট থেকে। তাহলে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট আপনার এখানে থাকতে পারে, অথবা আপনার থাকতে পারে যে অ্যাসেট ক্লাসিফাইড অ্যাজ হেল্ড ফর সেল, দ্যাট মিন্স আপনি কোনো অ্যাসেটকে ধরে নিয়েছেন যে এই বছরের মধ্যেই বিক্রি করে ফেলবেন। দ্যাট মিন্স আপনার জমি জমা, দালান কোঠা, কলকাবজা, যন্ত্রপাতি যেটাই থাকুক, সেই জিনিসগুলোর মধ্যে আপনার যদি এমন কোনো সম্পদ থাকে যেটা এই বছরের মধ্যেই বিক্রি করে ফেলবেন, তো সেই বিক্রি করার সম্পত্তিগুলোকেও আপনি কারেন্ট অ্যাসেটের মধ্যে নিয়ে আসবেন, তখন সেটা দীর্ঘমেয়াদী সম্পদ হিসাবে আপনি বিবেচিত করতে পারবেন না। তো যেহেতু দীর্ঘমেয়াদী সম্পদ, দ্যাট মিনস নন কারেন্ট অ্যাসেট হিসাবে যেটাকে আপনি ক্লাসিফাইড করতে পারবেন না, সেটাকেই আপনি অ্যাসেট ক্লাসিফাইড অ্যাজ হেল্ড ফর সেল হিসাবে আপনি গণ্য করবেন। তো এগুলো হচ্ছে ডিটেইলিং আসলে বিষয়। আপনারা সবসময় মনে রাখেন যে তিনটা জিনিস আপনি মার্ক করে রাখেন, আমাদের পরীক্ষা পাসের জন্য শুধু তিনটা জিনিস জানাটা প্রয়োজন। সেটা হচ্ছে ইনভেন্টরি, মজুত পণ্য, আপনার প্রাপ্য হিসাব এবং নগদ হিসাব। এই তিনটা জিনিস, মজুত পণ্য, প্রাপ্য হিসাব, নগদ হিসাব, এই তিনটা জিনিস আপনি মনে রাখেন। বাকিগুলি আপনার না হলেও, কারেন্ট অ্যাসেটের মধ্যে না হলেও চলবে। নন কারেন্ট অ্যাসেটের মধ্যে যে জিনিসগুলো আছে, নন কারেন্ট অ্যাসেটের মধ্যে আছে হচ্ছে আমার জমি, দালান কোঠা, কলকবজা, যন্ত্রপাতি, দ্যাট মিনস PPE, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। এই প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট অবশ্যই আপনার থাকবে। আপনার সেই সাথে লং টার্ম ফিনান্সিয়াল অ্যাসেট থাকবে। লং টার্ম ফিনান্সিয়াল অ্যাসেট বলতে আপনি সাপোজ যে কোনো শেয়ারে বিনিয়োগ থাকতে পারে আপনার, অথবা আপনার কোনো কোম্পানির আপনি বন্ড কিনে থাকতে পারেন, যে 5 বছরের বন্ড, 10 বছরের বন্ড, অথবা আপনার ইনটেনজিবল অ্যাসেট থাকতে পারে। আর সেই সাথে ডেফার্ড ট্যাক্স অ্যাসেটও থাকতে পারে, যদিও আমি এগুলো দিয়েছি, এগুলো আপনাদের দেখার জন্য। আপনারা মনে রাখবেন দীর্ঘমেয়াদী সম্পদের মধ্যে, দীর্ঘমেয়াদী সম্পদ এবং চলতি সম্পদ, এই দুটার মধ্যে একটাই ছোট্ট ডিফারেন্স আছে, যেটা বিলো 1 বছর ইন ক্যাশ, আপনি ক্যাশ করে ফেলতে পারবেন, যেটা 1 বছরের পূর্বেই ক্যাশ করে ফেলতে পারবেন, সেটা আপনাকে হচ্ছে চলতি সম্পদের মধ্যে আপনি রাখবেন। দ্যাট মিন্স যেগুলো প্রতি বছর বছর আপনার চেঞ্জ হবে, সেইগুলো হচ্ছে গিয়ে আপনি চলতি সম্পদের মধ্যে ফেলবেন। আর যেগুলো আপনার একবার কিনলে প্রতি বছর বছর আসলে চেঞ্জ হওয়ার নাই, যেমন জমি, দালান কোঠা, কলকবজা, যন্ত্রপাতি, এটা প্রতি বছর বছর আসলে চেঞ্জ হয় না। হ্যাঁ, এগুলো কিছু বাড়ে কিছু কমে, হয়তো কিছু বিক্রিযোগ্য থাকলে সেটা বিক্রি হয় বা কিছু কমে, কিন্তু তাও সেটা প্রতি বছর বছর, মানে একেবারে প্রতি বছরই আসলে আপনার বিক্রি হয় না আসলে এইগুলো। যে গুডউইল একবারই মাত্র, শুধুমাত্র আপনি কোনো কোম্পানি কিনলে শুধুমাত্র এটা আসলে তৈরি হয়, এর বাইরে আর কখনো তৈরি হওয়ার সুযোগ নাই। তার মানে গুডউইলও আপনার কোনো প্রতি বছর বছর চেঞ্জ হওয়ার কোনো জিনিস নাই।
তারপরে আপনি যদি বলেন বিনিয়োগ, মানে আপনি তো 5 বছর 7 বছরের জন্য একটা টাকা বিনিয়োগ করেছেন, তো ওটাও প্রতি বছর বছর আসলে চেঞ্জ হওয়ার মতো কোনো জিনিস নেই। তার মানে প্রতি বছর চেঞ্জ যেগুলো না হয় সেগুলো হচ্ছে নন কারেন্ট অ্যাসেট। তো এগুলো কারেন্ট অ্যাসেট এবং নন কারেন্ট অ্যাসেট এগুলো সম্পদের এক এক পাশে থাকবে, বাম পাশে থাকবে, এবং ইকুইটি বা মালিকানা সত্ত্ব এবং দায়, এই এই দুইটা থাকবে হচ্ছে গিয়ে আপনার স্টেটমেন্টের ডান পাশে। এই জন্য আমরা প্রত্যেকটা স্টেটমেন্টের বাম পাশে অ্যাসেট অ্যাসেট পার্ট লিখবো এবং ডান পাশে ইকুইটি পার্ট লিখবো। তাহলে আমরা দুই পাশ যদি মোট সম্পদ সমান সমান মোট ইকুইটি এবং দায় যদি সমান একই জিনিস হয়ে যায়, তাহলে আমরা বুঝতে পারবো আমার ফিনান্সিয়াল পজিশন বা আমার আর্থিক অবস্থার বিবরণী অথবা ব্যালেন্স শিট এটা আমার পুরোপুরি কমপ্লিট হয়েছে, আমার এখানে কোনো ভুল নাই, নির্ভুল হয়েছে। তো ইকুইটি এবং দায়, দ্যাট মিনস ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস। তো এর মধ্যে আসলে কি কি জিনিস থাকে? এর মধ্যে থাকে হচ্ছে গিয়া ইস্যুড ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল, রিটেন আর্নিংস, রিভ্যালুয়েশন রিজার্ভ বা রিভ্যালুয়েশন সারপ্লাস এবং নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। আচ্ছা, এতগুলো আসলে আমাদের জানার কোনোই দরকার নাই। আমাদের জানার প্রয়োজন হচ্ছে শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, রিটেন আর্নিংস, এই তিনটা জিনিস, মানে উপরের তিনটা জিনিস, মালিকানা সত্ত্বে এই তিনটা জিনিস থাকলেই আমার হয়ে যাবে। অথবা জেনারেল রিজার্ভ নামেও একটা ফান্ড অনেক সময় রাখে, তো জেনারেল রিজার্ভ ম্যাক্সিমাম এই চারটা জিনিস আমরা জানলেই হবে। পঞ্চম যে জিনিসটা আছে অনিয়ন্ত্রণকারী সত্তা, এইটা এই মুহূর্তে দরকার নেই, এটা দরকার পড়ে আমি আপনাদেরকে জানার জন্য বলে দিচ্ছি। এটা যখন আমরা কনসলিডেট ইনকাম স্টেটমেন্ট বা কনসলিডেট ব্যালেন্স শিট করি, দ্যাট মিনস আমি গ্রুপ অফ কোম্পানি, তখন আমাদের এই অনিয়ন্ত্রিত বা নিয়ন্ত্রণকারী সত্তা, দ্যাট মিনস নন কন্ট্রোলিং ইন্টারেস্টের প্রয়োজন পড়ে, এছাড়া আর কখনো প্রয়োজন পড়ে না। যখন আমরা কনসলিডেট ব্যালেন্স শিট করব বা কনসলিডেট ফিনান্সিয়াল পজিশন যখন আমরা করব, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন কনসলিডেট, দ্যাট মিনস গ্রুপের যখন আমরা ফিনান্সিয়াল পজিশন করব, তখনই একমাত্র নন কন্ট্রোলিং ইন্টারেস্টের প্রয়োজন পড়ে। এই জন্য যদি প্রযোজ্য হয় আমি কথাটা লিখে দিয়েছি। আচ্ছা, দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় কি? নন কারেন্ট লাইবিলিটিস। তো নন কারেন্ট লাইবিলিটিসের মধ্যে লং টার্ম ডেপ থাকতে পারে, লিজ থাকতে পারে, লং টার্ম প্রভিশন থাকতে পারে এবং ডেফার ট্যাক্স লাইবিলিটি এগুলো থাকতে পারে। তো আমরা প্রথমত আমরা জানবো যে দীর্ঘমেয়াদীর জন্য লং টার্ম বরোয়িং, এটাই আমরা জেনে রাখি যে আমরা ব্যাংকের থেকে 10 বছরের একটা প্রকল্প ঋণ নিয়েছি। প্রকল্প ঋণ মানে প্রজেক্ট লোন নিয়েছি। তো প্রজেক্ট লোনে এটা 10 বছর, 20 বছর, 30 বছর, 25 বছরের জন্য হয়ে থাকে, 50 বছরের জন্য অনেক সময় হয়। তো এইগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। এই দীর্ঘমেয়াদী দায়, অথবা আমি হচ্ছে গিয়ে 20 বছরের জন্য একটা ফ্যাক্টরি বা একটা জায়গা আমি হচ্ছে গিয়ে লিজ নিয়েছি, তো সেই লিজটাও আমার হচ্ছে গিয়ে নন কারেন্ট লিজ লায়াবিলিটিস বা দীর্ঘমেয়াদী ইজারা দায়ে আমরা এই নামেও আমরা পেয়ে থাকি। যদিও এগুলো আসলে ইন ডিটেইলে আসলে আলটিমেটলি যাবে না ইনকাম ট্যাক্স, এই আয়কর আইনজীবী পরীক্ষাতে এরকম ডিটেইলে যাবে না। তারপর আপনাদের জানার সুবিধার্থে দিয়ে রাখছি, আপনারা এই পিপিটি থেকে প্রয়োজনের টিক দিয়ে রাখতে পারেন যে এইটুকু আমাদের জানা প্রয়োজন। চলতি দায়ের মধ্যে আসলে কি কি আছে? ট্রেড অ্যান্ড আদার পেয়েবল, দ্যাট মিনস অ্যাকাউন্টস পেয়েবল নামে যে আমাদের যে জিনিসটা থাকে, যে প্রদেয় হিসাব, একটা হচ্ছে প্রাপ্য হিসাব, মানে আমি পাবো, মানে কোম্পানি পাবে, দিস ইজ প্রাপ্য হিসাব। আর প্রদেয় হিসাব মানে কোম্পানি যেটা দিবে, প্রদান করবে, এখনো প্রদান করে নাই, প্রদান করা লাগবে, সেটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। আচ্ছা, শর্ট টার্ম কিছু বরোয়িং থাকে, যে আমি হচ্ছে 3 মাস 6 মাসের জন্য হচ্ছে কোনো লোন যদি আমি নিয়ে থাকি, সেটা থাকতে পারে। দীর্ঘমেয়াদী ঋণের চলতি অংশ, দ্যাট মিনস প্রপোর্শন অফ লং টার্ম ডেট, দ্যাট মিনস সেটার দীর্ঘমেয়াদী সম্পদের মধ্যে যদি আমার এই 3 মাস পর পর যদি আমাকে কোনো কিস্তি দেওয়া লাগে, যে প্রতি 3 মাস অন্তর অন্তর আমাকে কোনো টাকা দেওয়া লাগে দীর্ঘমেয়াদীর জন্য, তো সেটা আমার এই অংশে আসবে। চলতি দায়, কারেন্ট ট্যাক্স লায়াবিলিটিস, দ্যাট মিনস আমরা যেটা এই যে ইনকাম ট্যাক্সের মধ্যে আমরা 13 নম্বরে যেটা দেখিয়েছি যে আয়কর খরচ, ইনকাম ট্যাক্স এক্সপেন্স, এই টাকাটাই আমরা লায়াবিলিটি আকারেও আমাদেরকে দেখাইতে হয়। এবং সেই সাথে শর্ট টার্ম কিছু প্রভিশন থাকে। এই শর্ট টার্ম প্রভিশন, দ্যাট মিনস আমরা যদি জানতে পারি যে আগামী 3 মাস পরে আমার এরকম একটা প্রবলেম আসতে পারে, তো সেই আসতে পারে বিধায় আমরা যদি কোনো প্রভিশন করি যে হ্যাঁ আমার আগামী 3 মাস পরে এরকম একটা রিসিশন আসতে পারে, তো এই রিসিশনের জন্য আমরা কিছু টাকা প্রভিশন করে রাখি, যেটা অথবা হচ্ছে গিয়ে কি যে আমার এমন কোনো মামলা রানিং আছে, যে মামলার কারণে আমি বুঝতে পারতেছি যে ওই মামলার থেকে আমার ফলটা নেগেটিভ আসবে, তো নেগেটিভ আসলে আমাকে এত টাকা প্রদান করতে হবে, তাহলে এটা হচ্ছে শর্ট টার্ম প্রভিশন। এইটার জন্য প্রভিশন করার এখতিয়ার আছে কোম্পানির,
এবং অ্যাজ পার ISIFRS অনুযায়ী তাদেরকে এখতিয়ার দেওয়া আছে, তো এই প্রভিশনটা তারা করতে পারে। এই দুটাই হচ্ছে গিয়ে মূলত টোটাল অ্যাসেট এবং টোটাল ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস দুটা যদি সমান হয়ে যায়, তাহলে দুটার ভ্যালুই যদি সমান থাকে, তাহলে আমরা বুঝতে পারি যে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন এটা একুরেট আছে। এরপরে আমরা দেখব আমরা একটা প্রশ্ন, এই প্রশ্নটা মূলত আমাদের 2017-18 যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাতে আসলে ছিল। তো সেই কোশ্চেনটাই আসলে আমি নিয়ে আসছি, কারণ হচ্ছে এই কোশ্চেনটা আমরা প্রথমে জানি, তারপরে হচ্ছে অন্যান্য কোশ্চেন আরও যেগুলো আছে সেগুলো আমরা দেখব। তো এখানে একটা রেওমিল বা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে হাসিব অ্যান্ড কোম্পানির 30শে জুন 2025, আমি তারিখটা জাস্ট চেঞ্জ করে দিয়েছি। তো সমাপ্ত বছরের বিশদ আয় বিবরণী, দ্যাট মিনস ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড 30শে জুন 2025 তারিখে উদ্ধৃত পত্র, দ্যাট মিনস ব্যালেন্স শিট তৈরি করতে বলছে। তাহলে আমার একটা ট্রায়াল ব্যালেন্স দিয়ে বলতেছে যে আপনি কি করবেন, আপনি একটা আয় বিবরণী করবেন এবং দ্যাট মিনস ইনকাম স্টেটমেন্ট করবেন এবং ব্যালেন্স শিট করবেন। তো এখানে আসলে কি কি জিনিস আছে, আমার কাছে মজুদ পণ্য আছে, বিক্রয় পরিবহন আছে, ক্রয় পরিবহন আছে। আচ্ছা, বিক্রয় পরিবহন এবং ক্রয় পরিবহন। বিক্রয় করতে যে যে পরিবহন খরচটা আছে সেটা হচ্ছে বিক্রয় পরিবহন। ক্রয় পরিবহন যেটা ক্রয় করতে যে খরচ হয়েছে, দ্যাট মিনস ক্রয় পরিবহন। আচ্ছা, আন্তঃফেরত, বহির্ফেরত। হ্যাঁ, আন্তঃফেরত হচ্ছে যেটা আমার কাছে ফেরত চলে আসছে, দ্যাট মিনস আমি সেলস করেছিলাম, সেলস রিটার্ন, দিস ইজ আন্তঃফেরত। আচ্ছা, বহির্ফেরত যেটা আমার কাছে থেকে চলে যাবে, যেটা আমার কাছ থেকে চলে যাবে, তার মানে কি আমি পারচেস করেছিলাম, পারচেজ রিটার্ন, সেটা হচ্ছে বহির্ফেরত। আচ্ছা, ক্রয় আছে, পারচেজ আছে, বিক্রয় মানে সেলসও আছে, বেতন এবং মজুরি, দ্যাট মিনস আমার স্যালারি অ্যান্ড ওয়েজেস সেটাও আছে। ভাড়া, এটা আমার একটা আমি কোনো অ্যাসেটের কাছ থেকে যদি কোনো ভাড়া পেয়ে থাকি, অথবা আমার এটা ভাড়া আমি যদি দিয়ে থাকি এইটা। আচ্ছা, বিমা প্রিমিয়াম। আচ্ছা, বিমা প্রিমিয়াম এটা একটা বড় জিনিস। বিমা প্রিমিয়াম অলওয়েজ বছরের শুরুতে প্রদান করা থাকে এবং সেই বিমা প্রিমিয়ামের প্রতি বছর প্রতি মাসে মাসে আমাকে এটা হচ্ছে অ্যামোর্টাইজ করে আমার সেই খরচটাকে প্রতি মাসে মাসে আমাকে এটা ধাপে ধাপে করে পুরো বছরের হিসাবে আমাকে এটাকে ক্যালকুলেশন করতে হয়। এই বিমা প্রিমিয়াম প্রতি বছরের শুরুতে আমাকে প্রদান করতে হয়। বিমা প্রিমিয়াম হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট। মোটর গাড়ির জ্বালানি এবং রক্ষণাবেক্ষণ খরচ, এটা আমার খরচ একটা। আমার যত খরচ আছে এখন খরচগুলো সেটা বলছে, দপ্তর খরচ, আমার বিদ্যুৎ খরচ, সাধারণ খরচ, দালান কোঠা এটা আমার অ্যাসেট, মোটর গাড়ি আমার অ্যাসেট, আসবাবপত্র আমার অ্যাসেট, দেনাদার এটা আমার রিসিভেবল, পাওনাদার আমার হচ্ছে পেয়েবল, ব্যাংকে জমা এটা আমার হচ্ছে গিয়া ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, উত্তোলন এটা আমার হচ্ছে গিয়া উইথড্রল, যেটা আমার মূলধন থেকে বাদ যাবে, মূলধন মানে আমার ক্যাপিটাল যেটা দেয়া আছে, এটা আমার ইকুইটির পার্ট। তো আমরা যদি এই পুরো বিষয়টাকে ইনকাম স্টেটমেন্টে যদি আমরা একটু দেখি, আমার ইনকাম স্টেটমেন্টের পার্টগুলো কী কী আমি সেটাকে একটু আইডেন্টিফাই করি। প্রথমে আমার ইনকাম স্টেটমেন্টের পার্ট হচ্ছে গিয়ে আমার মজুদ পণ্য, বিক্রয় পরিবহন, ক্রয় পরিবহন, আন্তঃফেরত, বহির্ফেরত, ক্রয়, বিক্রয়, বেতন, বেতন ও মজুরি, ভাড়া, বিমা প্রিমিয়াম না। এরপরে যেটা আছে হচ্ছে গিয়ে খরচ। আচ্ছা, বিমা প্রিমিয়াম যদি আমার কোনো খরচ হয়, বিমা প্রিমিয়ামও আসবে। আচ্ছা, মোটর গাড়ি ও জ্বালানি খরচ, দপ্তর খরচ, সাধারণ খরচ, এইটুকুই। এই সাধারণ খরচ পর্যন্তই আমার হচ্ছে ইনকাম ট্যাক্সের আইটেম। এরপরে যেটা আছে দালান কোঠা, মোটর গাড়ি, আসবাবপত্র, দেনাদার, পাওনাদার, ব্যাংকে জমা, উত্তোলন, মূলধন, এই পুরোটাই হচ্ছে ব্যালেন্স শিটের আইটেম। তো আমরা প্রথমে আইটেমকে ক্যাটাগরাইজ করে নিব যে কোনটা আমার ইনকাম ট্যাক্সের আইটেম, কোনটা আমার ব্যালেন্স শিটের আইটেম। তো আমরা যখন এটা, কারণ যেহেতু এখানে আপনার ট্রায়াল ব্যালেন্সটা ডেবিট ক্রেডিট হিসাবে মিলানো নাই, এরকম আসার চান্সটাই সবথেকে বেশি। আপনারা সবসময় মনে করবেন যে এরকমগুলোই আসার সম্ভাবনা সবথেকে বেশি। তো যেহেতু এগুলো মিলানো নাই, সেহেতু আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার নামের উপরে যে আসলে এটা কোনটা ইনকাম স্টেটমেন্টের আইটেম, কোনটা ব্যালেন্স শিটের আইটেম। তো আমরা ইনকাম স্টেটমেন্টের আইটেম সাধারণ খরচ পর্যন্ত আইডেন্টিফাই করেছি। তো আমরা এখন একটু ইনকাম স্টেটমেন্টটা আমরা একটু দেখি, আয় বিবরণীটা। তো আমরা বিক্রয় পেয়েছিলাম, আন্তঃফেরত আমি যেটা বলেছিলাম যে আন্তঃফেরত মানে আমার কাছ থেকে যেটা এখন ফেরত, মানে আমার কাছে যেটা ফেরত চলে আসবে, আমার কাছে যেটা ফেরত চলে আসবে। এখন আমার কাছে কি ফেরত চলে আসবে, আমার কাছে আমি যা বিক্রয় করছি সেটাই ফেরত আসবে।
দ্যাট মিনস সেলস রিটার্ন। এই ইংলিশটা থাকলে অনেক ইজি হইতো, এই বাংলার ক্ষেত্রে এই হচ্ছে কি অনেক কিছু প্রবলেম, যে আন্ত ফেরত বহির ফেরত এই জায়গাগুলোতেই আমরা ভুল করব। আমরা ভুল অন্য কোথাও করব না, আমরা ভুলটাই করব আন্ত ফেরত এবং বহির ফেরত। আমরা বহির ফেরতকে বহি লেখা মানে বাহিরের ফেরত মনে করে যদি বিক্রয় থেকে বাদ দিয়ে দিই, আমারও ইনকাম স্টেটমেন্ট শেষ। তো যার কারণে আমি শুরুতেই বলছিলাম যে ইংলিশগুলো এই জন্য এর থেকে একটু ইজি। যেমন এখানে থাকতো সেলস, এবং ইংলিশে থাকতো হচ্ছে আন্ত ফেরতের জায়গায় থাকতো সেলস রিটার্ন। তাহলে সেলসের সঙ্গে সেলস রিটার্নকে কাজ করতাম, পারচেজের সঙ্গে পারচেজ রিটার্নকে কাজ করতাম, বহির ফেরত মানে পারচেজ রিটার্ন। তো পারচেজ যখন আমার ক্রয় পারচেজ থাকতো, তো পারচেজ থেকে পারচেজ রিটার্নকে আমি বিয়োগ দিতাম, তাহলে আমার জন্য ইজি, বুঝতে সহজ হয়। ইংলিশগুলো এই জন্যই বলছি যে বুঝতে সহজ হয়, বাট এই বাংলাতে যখন থাকে তখন এটা এটা সো মাচ কমপ্লিকেটেড। এই কমপ্লিকেটেড বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। আন্ত ফেরত বহির ফেরত, এই প্রদেয় হিসাব, প্রাপ্য হিসাব, এই প্রদেয় প্রাপ্য এই কথাগুলো আসলে বোঝার প্রয়োজন আছে। যে প্রদেয় হিসাব মানে আমি হচ্ছে গিয়ে যেটা প্রদান করতে হবে, আর প্রাপ্য হিসাব যেটা আমি পাবো। এই বাংলাগুলো এই জন্য একটু বুঝে নিয়ে, এই কিছু কিছু বিষয় আছে যেগুলো বুঝে নিয়ে আপনাকে কাজ করতে হবে। যেটা আমি বলেছিলাম যে বিমা প্রিমিয়াম আপনার খরচের মধ্যে আসবে, যেটা নিয়ে আমি একটু কনফিউশন ছিলাম বিধায় আমি একটু ওখানে প্রবলেম বলার ক্ষেত্রে আমি বলেছিলাম যে এগুলো এক্সপেন্সের আইটেমের মধ্যে পড়বে। দেখেন এক্সপেন্সের আইটেমের মধ্যে সর্বশেষ আইটেমটা যদি আপনি দেখেন, সাধারণ খরচ, আমি যেটা বলেছিলাম যে সাধারণ খরচ পর্যন্ত আমার এখানে মজুত পণ্য থেকে শুরু করে সাধারণ খরচ পর্যন্ত আপনার এই ৩১,৪০০ টাকা এই খরচ পর্যন্তই আমার হচ্ছে ইনকাম ট্যাক্সের আইটেম। পরবর্তীতে যেটা দালান কোঠা থেকে শুরু করে একেবারে মূলধন মানে ক্যাপিটাল পর্যন্ত এই পুরোটাই ব্যালেন্স শিটের আইটেম। তাহলে আমরা ইনকাম ট্যাক্সের মানে ইনকাম স্টেটমেন্টের মধ্যে আমরা দেখি বিক্রয় ছিল 18,60,000, সেখান থেকে সেলস রিটার্ন আছে 20,500, তো আমার নিট বিক্রয় আমার বের হয়ে গেছে 18,39,500। সেখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় যেটা আমরা পেয়েছি হচ্ছে গিয়ে 15,14,600, সেটা বিক্রি বাদ দিলে, দ্যাট মিনস সিওজিএস যদি আমরা বাদ দিলে আমরা গ্রস প্রফিট পাচ্ছি। আচ্ছা, আপনাদের জন্য বলে রাখি, আপনারা সেম লিঙ্কেই আবার জয়েন করবেন। উইদিন 2-3 মিনিটসের মধ্যে আমি আবার শুরু করে দিব, তো আপনারা চেষ্টা করবেন যে 2-3 মিনিটের মধ্যেই আবার সেটাতে জয়েন করার জন্য। তো মোট মুনাফায় যদি আমরা দেখি যে মোট মুনাফা আপনার আছে হচ্ছে 3,24,900, তো সেখান থেকে পরিচালন ব্যয় যদি 1,94,200 টাকা যদি আমি বিয়োগ দিই, তো আমরা নিট মুনাফাটা পেয়ে যাই। তো এখানে বিক্রয়, পরিবহন, ভাড়া, বিমা প্রিমিয়াম, মোটর গাড়ি, জ্বালানি, অন্যান্য খরচ, দপ্তর খরচ, সাধারণ খরচ, বিদ্যুৎ খরচ, এই সবগুলোকেই আমরা বাদ দিয়ে নিট মুনাফা পেয়েছি 1,30,700 টাকা হাসিবান কোংয়ের 2025-এর 30শে জুন সমাপ্ত বছরের জন্য। এরপরে আমরা ব্যালেন্স শিট করতে হবে, আমাকে আয় বিবরণী আমার করা শেষ, এবার আমরা ব্যালেন্স শিটটা যদি আমরা করি। ব্যালেন্স শিটের মধ্যে আমি বলেছিলাম যে শুরুতে দালান কোঠা থেকে শুরু হবে। দেখেন স্থায়ী সম্পদের মধ্যে দালান কোঠা আছে, মোটর গাড়ি আছে, আসবাবপত্র আছে। চলতি সম্পদের মধ্যে দেনাদার ব্যাংকে জমা, আচ্ছা এই দেনাদার বা প্রাপ্য হিসাব একই কথা, দেনাদার, প্রাপ্য হিসাব, অ্যাকাউন্টস রিসিভেবল, তিনোটা জিনিস একই কথা। পাওনাদার, প্রদেয় হিসাব এবং অ্যাকাউন্টস পেয়েবল এই একই কথা। তো ব্যাংকে জমা, সমাপনী মজুত পণ্য, যেহেতু সমাপনী মজুত পণ্য এখানে আমাদের বলে দেওয়া আছে, এখানে একটা ছোট্ট নোট ছিল, আমি নোটটা মিস করে গেছি। তো এখানে এই প্রশ্নের নিচে শুধুমাত্র সমাপনী মজুত পণ্য এই টাকাটাই দেওয়া ছিল, আর কোনো নোট ছিল না এখানে। নোট মানে হচ্ছে যে কোনো সমন্বয়যোগ্য কোনো আইটেম যদি থাকে, তো সেখানে এখানে আমরা পেয়েছি কত, মোট সম্পদ পেয়েছি হচ্ছে 14,47,400 টাকা। আর দায় এবং মালিকানা সত্ত্বের জায়গাতে যদি দেখি আমরা মূলধন, সেখান থেকে নিট মুনাফা 1,30,700 টাকা যোগ করেছি, আর উত্তোলন যে টাকাটা ছিল, এই যে উত্তোলন 1,20,000 টাকা, সেটা আমরা মাইনাস করে দিয়েছি। তো সমাপনী মালিকানা সত্ত্ব পেয়েছি 12,74,300 টাকা। সে জায়গা থেকে চলতি দায় হিসাবে আমরা পেয়েছি, যেহেতু আমার এই আইটেমগুলোর মধ্যে কোনো দীর্ঘমেয়াদী দায়, দ্যাট মিনস লং টার্ম লাইবিলিটিসের কোনো পার্ট নাই, সেহেতু আমরা এখানে ব্যালেন্স শিটে কোনো লং টার্ম লাইবিলিটিস বা দীর্ঘমেয়াদী দায় আমরা আনি নেই। তো চলতি দায় কি, পাওনাদার হিসাব
পাওনাদার হিসাবে আছে হচ্ছে 1,73,100 টাকা, দ্যাট মিনস 14,47,400 টাকা। তাহলে এই যে ডেবিট পাস, দ্যাট মিনস অ্যাসেট, অ্যাসেট আমরা অলওয়েজ বলেছি ডেবিট, কারণ কি অ্যাসেট ডেবিট কিভাবে বলেছি আমরা, সেই আমাদের যে সূত্র আমরা একটা শিখেছিলাম যে সব ডেবিট মানে সম্পত্তি আর ব্যয় এগুলো ডেবিট, আর হচ্ছে গিয়ে আয় দায় মালিকানা সত্ত্ব এগুলো হচ্ছে গিয়ে ক্রেডিট, দ্যাট মিনস এটা হচ্ছে ক্রেডিট পাস। তো ক্রেডিট পাস এবং ডেবিট পাস 14,47,400 টাকা দুটাই যেহেতু মিলে গেছে, আমাদের ব্যালেন্স শিট অবশ্যই রাইট। তো এই ব্যাপারে আসলে আপনাদের কোনো যদি কোনো কথা বা কোনো কিছু থাকে তো সেটা আপনারা বলতে পারেন। আমি কিছু কিছু আমাদের পেইড স্টুডেন্টদের কাছ থেকে কিছুই কথা এরকমভাবে পেয়েছি যে আপনারা আমরা শুধু খালি ক্লাসই নিচ্ছি, আপনাদের একটা ক্লাসে বোঝার আসলে সময় থাকে না, বা আমি বারবারই আপনাদেরকে কোশ্চেন করার জন্য বলতেছি, বাট আপনারা ক্লাসে কোনো কোশ্চেন করছেন না, এবং পরে যেয়ে যখন কোশ্চেন করেন সেই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়াটা কিন্তু সো মাচ ডিফিকাল্ট। তো আমি আপনাদেরকে ক্লাসে এঙ্গেজ হতে বলি, আপনি ক্লাসে এঙ্গেজ হন, ক্লাসে আপনার যত কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো আপনারা করেন। আপনারা প্রিভিয়াস ক্লাসেরও যদি কোনো কোশ্চেন থাকে সেটাও আপনারা করতে পারেন, যে কোনো ক্লাসের কোশ্চেন থাকলে আপনি করতে পারেন, এবং সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার জন্যই কিন্তু আমি আজকে ক্লাস নিচ্ছি। তো এখানে 1 থেকে 1.5 ঘন্টার উপরে আপনাদের ক্লাস নেওয়া হয়। তো এই 1.5 ঘন্টার ক্লাসেও যদি আপনারা যদি কোনো কমিউনিকেশন না বলেন তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনারা বুঝেন নাই। অতএব আপনারা অবশ্যই এই ক্লাসে কোশ্চেন করবেন, ক্লাসের বাহিরে কোশ্চেন করলে যদি সময় আমার থাকে তাহলে আমি অ্যান্সার দিতে পারি, আদারওয়াইজ আসলে অ্যান্সার দেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আপনাদের যদি এই কোশ্চেনের জন্য যদি কোনো কোশ্চেন থাকে যে সমাধান আমরা করলাম ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্টের, তাহলে আমি সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য এই মুহূর্তে আপনাদেরকে গো থ্রু করছি, যে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেনটা করতে পারেন। আচ্ছা, তো আমি স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি 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 অবশ্যই বলেন। জি স্যার, ইনকাম স্টেটমেন্টটা মানে আপনি যেভাবে দেখালেন এভাবেই করতে হবে, মানে আইটি এক্সামের জন্য এই প্যাটার্নেই করতে হবে ইনকাম আচ্ছা, স্টেটমেন্টটা? আমরা যদি ইনকাম স্টেটমেন্টটা দেখি, আপনার আসলে এটা আইটেম বা যে আপনার যে এখানে প্রশ্নের মধ্যে যে বিবরণগুলো আছে তার উপরে আসলে ডিপেন্ড করে। ও, ইনকাম স্টেটমেন্ট জি। অবশ্যই আপনার আইটেম যেগুলো আছে তার উপরে ডিপেন্ড করে। আপনার কাছে যদি সেলস, এরপরে যদি আপনাকে যদি বিক্রিত পণ্যের ব্যয় দিয়ে দেয়, পরিচালন ব্যয় দিয়ে দেয়, বলে যে নেট মুনাফা বের করো, তাহলে আপনাকে 3টা আইটেম এমনভাবে দিয়ে দিয়েছে যে এই 3টা আইটেম বিয়োগ করলেই আপনি নেট মুনাফা পেয়ে যাবেন, তাহলে আপনাকে আর এই ডিটেইলে আসতে হবে না। কিন্তু আপনাকে যদি এই ডিটেইল আইটেমগুলো যদি দেওয়া থাকে, যে আপনার বহির্ফেরত, ক্রয় বিক্রয়, আপনার বিমা প্রিমিয়াম, অন্যান্য খরচ, এগুলো যদি দেওয়া থাকে তাহলে আপনাকে এই ক্যাটাগরি ওয়াইজ করে দেওয়াটা হচ্ছে সবথেকে ভালো। কারণ আমাদের এখানে মার্ক থাকে অলমোস্ট, এই ধরনের কোশ্চেন থাকলে 15 থেকে 18 মার্কস, অনেক ক্ষেত্রে 20 মার্কও আছে, আমি অ্যাটলিস্ট ধরে নিলাম যে 15 মার্কস। তো এই 15 মার্কস পাওয়ার জন্য আপনাকে এই ডিটেইলিং যদি আপনি দেন সেক্ষেত্রে আপনি 15তে 15 পাবেন, আর যদি আপনি ডিটেইলিং না দেন তাহলে আপনি 15-র মধ্যে 10, 11, 12, মানে যেহেতু আপনার অঙ্কটা হয়েছে ওই জন্য 10, 11, 12 পাবেন। বিষয়টা এরকম। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তো আমরা যেহেতু আমাদের রিমেনিং মিনিট দেখাচ্ছে 3 মিনিট, তো আমরা এখনই এটাকে একটু স্টপ করি, কারণ সেকেন্ড আমাদের আরও একটা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তো আমি এখানে স্টপ করে আমি 1 থেকে 2 মিনিটের মধ্যে আবার জয়েন করতেছি সেম লিঙ্কে। আপনারা সেম লিঙ্কেই আবার জয়েন করেন। জয়েন করার পরে আমরা প্রশ্ন নাম্বার 2টা আবার একটু দেখব। প্রশ্ন নাম্বার 2 আছে, প্রশ্ন নাম্বার 3 আছে, আমরা এই 2টা শেষ করব। দেন আমাদের 4টা হোমওয়ার্ক আছে, 4টা হোমওয়ার্ক নিয়েও আমরা কিছু আলোচনা করব যাতে আপনারা হোমওয়ার্কটা বাসায় করতে পারেন। থ্যাংক ইউ।